সাদিপ উঠল। মারিয়া মন্থর বেগে দাঁড়ালো। ছেলেটা ওর হাতে প্লাস্টিকের ছুরি ধরিয়ে দিয়ে নিজেও ওপর থেকে আঁকড়ে ধরল। মারিয়ার গাত্রে রন্ধে রন্ধে এই অল্প ছাড় শিহরণ বইল। সাদিফের কাছাকাছি আসা সুনামি ছোটালো বক্ষপটে। নিভু নিভু আর চোখে একবার তাকায় সে। পাশ থেকে সাদিফের সাদাটে চিবুক দেখে জোরালো শ্বাস ফেলে। হঠাৎ কেকের লেখার দিকে চোখ পড়তে হেসে ফেলল। হ্যাপি বার্থডে ম্যালেরিয়া। সাদিফ বলল, হ্যাঁ, কেন? কেকেও ম্যালেরিয়া? হ্যাঁ, কোনো সমস্যা? তোমাকে এই নামেই মানায়, দরকার পড়লে সারা জীবন ডাকবো। কথায় কথায় বলেছে সাদিফ, অথচ মারিয়ার অন্তঃস্থল অব্দি পৌঁছে গেল তা। সারা জীবন দেখবে? ডাকুক, যা ইচ্ছে ডাকুক। সত্যি এই মানুষটা সারা জীবন তার পাশে থাকুক। এভাবে ম্যালেরিয়া বলেও ডাকতে হলে থাকুক। দুজন একসঙ্গে কেক কাটলো। সাদিফ টেনে টেনে আওড়ালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মারিয়া বিমুগ্ধ নয়নে দেখে গেল সব। কেকের একটা ক্ষুদ্র অংশ মুখের সামনে ধরল সাদিফ। মেয়েটার মুখ চক্ষু দেখে হেসে বলল, হ্যাঁ করুন ম্যাডাম। মারিয়া সম্বিত ফিরল, ধাতস্থ হয়ে হাঁ করলো। সাদিফ ঠুসে দিল কেক। মারিয়া নিজেও একটু করে তুলল। সাদিফ হাঁ করলো, তবে মারিয়া মুখে না দিয়ে মেখে দিল ফর্সা গালে। ভ্যাবাচাকা খেলো সে। হতভম্ব হয়ে বলল, এটা কি হলো? মারিয়া হুহা করে হেসে ফেলল। চোখে জল শুকিয়েছে সে কখন। সাদিফ ঠোঁট ফুলিয়ে রুমাল বের করে গাল মুছতে মুছতে বলল, খুব চাল্লাক তাই না? ওয়েট, হাসি বের করছি। বলতে বলতে থাবা মেরে কেক তুলে পুরোটা মারিয়ার মুখে ঘষে দিল। মেয়েটা ভরকে চোখ ছানা বড়া করে বলল, এটা কি করলে? আমাকে আর লাগবে? আমি তো এতখানি লাগাইনি। কাদো কাদো কণ্ঠ তার। সাদিফ যুক্তি দিল, আমি ঋণ রাখি না ম্যালেরিয়া, ইন্টারেস্ট সমেত ফেরত দিই। মারিয়া ফোঁস করে এক শ্বাস ফেলে অসহায় চোখে চেয়ে রইল। এই যে ভালোবাসা দিচ্ছি, এর ইন্টারেস্ট সমেত ফেরত দেবে তো? ভাবলো, মুখে বলল। সে ঠিক আছে, ধুয়ে আসি আগে, পরে দেখে নিচ্ছি। হাঁটা ধরতে সাদিফ বলল, লাঞ্চ টাইম ওভার, ছুটির পর দেখা হবে। আজ টিএসসিতে চা খেতে যাব, মনে রেখো। মারিয়া বিলম্ব ব্যতীত বলল। আচ্ছা। তারপর চলে গেল। অর্ধ খাওয়া কেকটা সাদিফ বিলিয়ে দিল ক্যান্টিনে। মুক্ত শ্বাস ফেলে ভাবলো, যাক, মেয়েটার মন ভালো করতে তো পেরেছি। আস্তে ধীরে পুষ্পের বিয়ের দিন ঘনিয়ে এলো। গায়ে হলুদের আগের দিন থেকে বাড়িঘরে উপচে পড়লো মেহমান। মৈত্রীরা হাজির হলো প্রথম দিন। মেয়েটার দুগাল ফুলে ফেপে উঠেছে হাসিতে। চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ যেন। খুশির ছটায় জল জল করছে চোখ মুখ। পুষ্পর বিয়ে অন্য কারোর সাথে, তাহলে সাদিফ? সাদিফ তবে তার? এই একটা কথায় মাথায় ঘুরছে ক্রমশ। খবরটা পেতেই 3 দিন ধরে ব্যাগ গুছিয়েছে। সারাটা পথ একা একা নীরবে হেসেছে। সাদিফকে প্রথম দেখায় ভালো লেগেছিল ওর। সে যখন বর্ষাকে কোলে এনে পাটার ওপর দাঁড় করিয়ে কপালের ঘাম মুছেছিল, তা দেখেই টুপ করে প্রেমে পড়েছিল মন। সে আকর্ষণ ছিল ভয়ানক, কিন্তু ওই মোহ ভালোবাসার ইউটার্ন নিয়েছে আস্তে ধীরে। যেদিন পিওর কাছে জেনেছিল পুষ্পর সাথে তার বিয়ে ঠিক, কি কেঁদেছে সেই জানে। ওই কান্নার পরেই তো নিশ্চিত হতে পারলো ছেলেটাকে সে ভালোবাসে। কষ্টে দুঃখে কত রকম ব্যস্ততা দেখে তাড়াতাড়ি বিয়ে বাড়ি ছেড়েছিল, তবুও এক মুহূর্ত মন থেকে সরাতে পারেনি। বিয়ে বাড়িতে তোলা সেসব ছবিগুলো যেখানে সাদিফকে একটুখানিও দেখা যায় সযত্নে রেখেছে সে। পুষ্পর সাথে আরেকজনের বিয়ে মানে সাদিফ তাহলে তার না হলে কেন ওদের বিয়েটা হতে হতে ভেঙে যাবে? সব তো শুনলো শান্তার কাছে। পুষ্প অন্য কাউকে পছন্দ করে, বাড়ির কেউ তার না জেনে বিয়ে ঠিক করেছিল। যাক, ভালোই হয়েছে। সাদিফকে পাওয়ার ক্ষীণ আশা পূর্ণ হয়ে ধরা দিয়েছে তাতে। মৈত্রী বুক ভরে শ্বাস নিল। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর স্বতঃস্ফূর্ত চিত্তে বাবা মায়ের সাথে শিকদার বাড়িতে পা রাখলো বিকেলে। সবার আগে পিউ ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। মৈত্রী আহ্লাদে আটখানা হয়ে পড়ে। ওইখানে সিদ্ধান্ত হয় তাদের এক ঘরে থাকার। আর তুষাতুর দুটো লোচন সাদিফকে খোঁজে। সকলের কান এড়িয়ে যখন পিওর কাছে জানতে চায়, মেয়েটা দুষ্ট দুষ্ট হাসে। কাঁধে ধাক্কা দিয়ে টেনে টেনে বলে, এত অধৈর্য হলে হয় হবু ভাবি, অপেক্ষা করো। হবু ভাবি সম্বোধনে লাল নীল হয়ে পড়ে মৈত্রী। লজ্জার অতুজ্জ্বল কিরণ ছড়িয়ে পড়ে গ্রীবায়। পুষ্প তাকে পেয়েই আবদার ছড়ে, আমাকে কিন্তু তুমি মেহেন্দি পরাবে মৈত্রী, পার্লার টার্লার বাদ। নিশ্চয়ই, শুধু হাত কেন, দরকার পড়লে সারা গালে লাগিয়ে দেবো আপু। তুমি যে আমার কত বড় উপকার করেছো তা তুমি নিজেই জানো না। পুষ্প না বুঝি হাসলো। পর মুহূর্তে চোখ পিটপিট করে পিওর দিকে চাইলো। মেয়েটার ঠোঁট চেপে হাসছে। তখন ইকবালের কলাশায় ঘাটালো না সে।
রিসিভ করে উঠে গেল ওদের মাঝে থেকে। মৈত্রী পিউকে পাকড়াও করে বলল, আচ্ছা হাঁটতে না বেশি সময় নেই, তুমি আমাকে বলে দিও তোমার সাদিপ ভাইকে কি কি পছন্দ। পিউ ভেবে ভেবে বলল, ওনার যে কি পছন্দ আমি নিজেই জানি না গো, তোমার জন্য না হয় জেনে নেব। মৈত্রী কৃতজ্ঞতায় ওকে জড়িয়ে ধরে। পিউ মনে মনে ঘোষণা করলো, এই মেয়েটা তার ভাবি হিসেবে পারফেক্ট। ননদ ভাবি মিলেমিশে সারা জীবন মহানন্দে কাটানো যাবে। সাদিপ মারিয়াকে নিয়ে টিএসসি ঘুরলো, ইচ্ছে মতো স্ট্রিট ফুড খেলো দুজনে। জোরাজুরি করেও কোনোটার বিল মারিয়া দিতে পারেনি। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে তাকে বাসায় নামিয়ে দিল সে। মারিয়া আজও চায়ের জন্য সাধলো। ছেলেটা সবিনয় সহিত মানা করলো। মারিয়া ধন্যবাদ দিল সব কিছুর জন্য। রওনক মারা যাওয়ার পর এই প্রথম তার জন্মদিন এত ভালো কেটেছে। কৃতজ্ঞতায় ভেতর ভেতর নুয়ে পড়ে সে। সাদিপ চলে যায়। দুই পথে যেতে যেতে দুজনকে আবিষ্কার করলো। আজকের দিনটা ছিল এখন অবধি কাটানো তাদের জীবনের সবচাইতে সুন্দর আর শ্রেষ্ঠ দিন। গৃহে মেহমান গিজগিজ করছে। বর্ষা হাজির তার বরসহ। অমায়িক মানুষ সৈকত আচার ব্যবহারে অনবদ্য। জামায় জামায় ভাব ধরে না রেখে লেগে পড়েছে কাজে। কারো নিষেধই নিচ্ছে না কানে। রশিদ আর মুত্তালিব তাদের পরিবার সহ উপস্থিত। একমাত্র ঢাকায় নিবাসী আত্মীয় স্বজন বাদ দিয়ে বাকি সকলেই এসেছে। ধূসরের সঙ্গে কাল থেকে দেখা হয়নি পিউয়ের, হলেও পলক ফেলার আগেই গায়েব হয় সে। দুদণ্ড তাকিয়ে থাকারও সময় দেয় না। এদিকে ছোটে ওদিকে ছোটে। ইকবাল ভাই আবার তাকে বগল দাবা করে কেনাকাটাও করতে যান। সব মিলিয়ে মানুষটা শ্বাস ফেলারও ফুসরত হচ্ছে না। বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল বসানো হয়েছে। আজকাল প্রায়শই অসময়ে বর্ষা ধেয়ে আসছে। এরই সকলেই বেশ চিন্তায়। হঠাৎ বৃষ্টি নামলে অনুষ্ঠানই মাটি। প্যান্ডেল লণ্ডভণ্ড হলে পুষ্পর দুঃখ আর দেখতে হবে না। নিজের গায়ে হলুদ নিয়ে নিজে মাতোয়ারা সে। তার কোনোই থেকে শুরু করে নোক অব্দি মেহেদি পরিয়েছে মৈত্রী। মেয়েরা সবাই মিলে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। সন্ধ্যার পর শুরু হবে নাচ গান। মৈত্রী মেহেদি লাগাতে লাগাতে চোখের কোণা দিয়ে দরজার দিকে চাইল একবার। সাদিব এটা সেটা হাতে তুলে আসছে যাচ্ছে। পর্দা ওড়ার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে তাকে। ওই একটুখানি দেখেই শান্তি পাচ্ছে মেয়েটা। কাল সাদিব ফেরা মাত্রই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল সে। কতদিন পর দেখায় আবেগে ভেসে গেল। অথচ তাকে দেখে ভূত দেখার ন্যায় চমকে উঠেছিল ছেলেটা। চোখে মুখে বিস্ময় নিয়ে চেয়েছিল কিছুক্ষণ। মৈত্রী মিনমিন করে দুগালে লাজুক ভাব নিয়ে শুধালো, ভালো আছেন? সাদিব কোনো রকম হেসে বলল, জি, আপনি? ভালো। ফে হা করার সময় দিল না সাদিব। তড়িঘড়ি পায়ে ওপরে উঠে গিয়েছিল। মারিয়াও দাঁত পেয়েছে বিয়ের। মিনা বেগম নিজে ফোন করে নিমন্ত্রণ করেছে ওকে। অফিস থেকে 2 দিনের ছুটি নিতে গিয়ে বড় ঝামেলায় পড়েছিল সে। নতুন জয়েন করলে 3 মাসের আগে ছুটি দেয় কেউ, তাকেও দিতে চায়নি। এই যাত্রাও তাকে উদ্ধার করেছে সাদিব। নিজের সাথে গিয়ে ছুটি চেয়েছে। যেহেতু সে ম্যানেজার, তার সুপারিশে অফিসের বস ফেললেন না। মারিয়া নাচতে নাচতে হাতে ব্যাগ প্যাক নিয়ে বাড়িতে ঢুকলো। সাদিব তাকে দেখেই বলল, এসে গিয়েছেন? মারিয়া স্ফূর্ত চিত্তে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, কাজ করতে হবে কিন্তু। নিশ্চয়ই, আপনি খালি বলবেন কি হেল্প দরকার, আমি সব করে দিব। সাদিব 2 ভ্রু উঁচায়। বাহ, এত কাজের মানুষ! গায়ে হলুদের দিন ধূসরকে দেখিয়ে মাথার চক্কর কাটলো পিউয়ের। একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে সে, সঙ্গে সাদা প্যান্ট, 2 হাতা কোণের একটু নিচে গোটানো। ঘামে ভিজে বুকের কাছটা মিশে গেছে গায়ে। পিউ হা করে আহাম্মক বনে চেয়ে থাকলো। তার পল্লব আটকে গিয়েছে, নড়ছে না। চোখের মনে এক স্থানে স্থির। ইস, মানুষটা এত নেশা ধরানো দেখতে কেন? এই যে অল্প দাড়ি গজানো শক্ত চিবুক, মাথা ভর্তি অপরিপাটি চুল, শ্যামলা সুঠাম হাতে ভাঁজ করা লাল পাঞ্জাবির পাড়, এই যে সুগভীর নেত্রের পরশদীপ্ত মুখ, এসব তো স্বপ্নে আসা অচিন দেশের রাজকুমারের মতো। বাস্তবে কারোর হতে দেখেনি। হয় না, এ হতেই পারে না। এই তামাটে চেহারার বলিষ্ঠ গড়নের যুবক তার ভেতরে সবটা এলোমেলো করে দিয়েছে। এই খবর কেউ জানলে কি হতো? প্রেস মিডিয়া হাজির হতো চৌখাঠে। বড় বড় পত্রিকা শিরোনামে ভরে যেত। আর টিভি চ্যানেলে নিরন্তর খবর চলতো। প্রেমের ফাঁদে ফেলে এক সপ্তদর্শী কিশোরীর মন নিয়ে ছিনিমিনি খেলেছে এক পাষাণ যুবক। মেয়েটি আহত, না নির্মমভাবে নিহত। তাকে অতি সত্বর ভর্তি করা হবে মনের হাসপাতালে। অপারেশন হবে 4টে অলিন্দের। অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হবে ভালোবাসার আইসিইউতে। সে 2টো ঠোঁট অর্ধেক ফাঁকা করে চেয়ে যখন ধূসর এগিয়ে এলো, তুড়ি বাজালো মুখের সামনে। পিউ ধ্যান ভেঙে নড়ে চড়ে উঠল। অপ্রস্তুত হয়ে এলোমেলো পাতা ফেললো মেঝেতে। ধূসর কিছু বলল না, চুপচাপ পাশ কাটাতে গিয়ে আবার দাঁড়ালো। আড়াআড়ি হলো দুজন। পিউ তাকাতে গিয়ে আবার চট করে নামিয়ে ফেললো চোখ।
যখন বুঝলো ধূসর দাঁড়িয়ে লজ্জা পেল সে। আচমকা উত্তপ্ত প্রশ্বাসের সঙ্গে ধূসরের ঠোঁটদ্বয় ছুঁয়ে গেল প্রিয়র কানের কাছটা। শীতল কণ্ঠে ফিসফিস করে বলে গেল, I'm ready to die again. পুষ্প লাইন কেটে দিচ্ছে ফোনের। ইকবাল তাও থামছে না, একের পর এক ভিডিও কল দিচ্ছে। মেয়েটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো, তবে ক্যামেরা ঘুরিয়ে রাখলো আরেক দিকে। ইকবাল তখন আধশোয়া বিছানায়, দু কাঁধে তোয়ালে প্যাঁচানো, গালে বাটা কাঁচা হলুদ, মাথার চুল এলোমেলো হয়ে ললাট ছুঁয়েছে। পুষ্পর চোখ জুড়িয়ে গেল দেখে। সেই ষষ্ঠ পূর্ণ মানুষটা তার, ভাবলেই নিজেকে ধন্য লাগে। ইকবাল ক্যামেরার ওপাশ থেকে কিছুক্ষণ উকি ঝুঁকি দিল, দেখার চেষ্টা চালায় সে। শেষে ব্যর্থ হয়ে বলে, প্লিজ মাই লাভ, সামনে এসো। পুষ্পর মুখের ওপর বলল, পারবো না। এমন করো না সোনা, হলুদের সাজে তোমাকে কেমন লাগছে দেখি একটু। বললাম তো না, এত নিষ্ঠুর হচ্ছ কেন? আমি এরকমই। মাথাটা গরম মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কিছু করিনি। পুষ্প কঠিন কণ্ঠে বলল, করেছো। এই যে বারবার ফোন করে বিরক্ত করছো, এটাই অনেক বড় অপরাধ। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, আমি তো তোমাকে দেখার জন্য এমন করছি মাই লাভ। তোমাকে সবার আগে দেখা আমার অধিকার। বলছি না বিয়ের আগে দেখা হচ্ছে না, দেখতে হলে কাল দেখো। তৎক্ষণাৎ লাইন কেটে দিল ইকবাল। পুষ্প আহত হলো। সে কি বেশি শক্তপোক্ত হয়ে কথা বলে ফেলেছে? না বলে উপায় কি? মা কড়া করে বলে দিয়েছেন বিয়ের আগে একে অন্যের মুখ না দেখতে। যদিও এসব কুসংস্কার, কিন্তু মায়ের আদেশ না মেনে উপায় আছে? তাই তো অমন করলো সে। ইকবালটা কি রাগ করলো? পুষ্প ওকে মানাতে ফোন করতে যাবে, সে সময় মারিয়া ঘরে ঢোকে। ওকে দেখে থেমে গেল মেয়েটা। খুশিতে উঠে গিয়ে জড়িয়ে ধরলো, ব্যস্ত হলো গল্পে। আধ ঘন্টার মাথায় ইকবাল নিজে ফোন করলো। পুষ্প তখন মেহেদি পড়ছে পায়ে। অধৈর্য হাতে সাথে সাথে রিসিভ করলো সে। মুখ ফুটে সরি বলার আগে ইকবাল বলল, বাড়ির পেছনে এসো একবার। পুষ্প বিস্ময়াবহ হয়ে বলল, কেন? আমি দাঁড়িয়ে আছি। সে হতবিহ্বল, বিশাল জোরে ধাক্কা খেয়েছে। বলদ বনে গেল। ইকবাল বলেই লাইন কাটলো। পুষ্পের উস্কুস শুরু হলো অমনি। ইকবালের পাগলামিতে একবার ভালো লাগছে, একবার অসহ্য। বাড়ি ভর্তি এত মানুষ, সে যাবে কেমন করে? এখন কাউকে কিছু বললেই মজা নেবে সবাই। কি করবে তবে? শেষে মারিয়াকে কাছে ডেকে কানে কানে বলল কথাটা। মেয়েটা ফিক করে হেসে ফেলতে পুষ্প নুয়ে গেল লজ্জায়। মারিয়া উপকার করেছে অবশ্য। সকলের চোখ এড়িয়ে তাকে পৌঁছে দিয়েছে গন্তব্যে। নিজে হয়েছে পাহারাদার। অন্ধকারে হাত খুঁজে পাওয়ায় মুশকিল যেখানে। গায়ে হলুদের ভারী সাজসজ্জা নিয়ে পুষ্প দাঁড়িয়ে সেথায়। ইকবালের টিকিটিও দেখা যাচ্ছে না। তাকে আসতে বলে কোথায় নিরুদ্দেশ হয়েছে এই লোক। নাম ধরে তো ডাকতে পারবে না, পাছে কেউ শুনে নেয়। তাই ফিসফিস করে বলল, ইকবাল আছো? ইকবাল? জবাব এলো না। তবে একজোড়া শক্ত হাত পেছন থেকে কোমর চেপে ধরে, মুখ গুজে দিল কাঁধে। কবুতর ছানার ন্যায় কেঁপে উঠল মেয়েটা। ঘুরে দেখতে চাই, ইকবাল দিল না। জড়ানো কণ্ঠে কাঁধে নাক ঘষে বলল, হলুদের গান এত সুন্দর হয় মাই লাভ। এরপর তোমাকে সারাদিন হলুদে ভিজিয়ে রাখবো আমি। পুষ্প হাসলো। পর মুহূর্তে মেকি রাগ দেখিয়ে বলল, এভাবে এলে কেন? কেউ দেখে ফেললে? কেউ? এই শব্দটাকে ইকবাল ভয় পায় না মাই লাভ। প্যার কিয়া তো ডারনা নেই। সেখানে আমি তো বিয়ে করছি, ভয়ের প্রশ্নই আসে না। বাব্বা, এত সাহস! কে যেন ধূসর ভাইয়ের নাম শুনলেই। এখন তো উফ, সব জানে মাই লাভ। তাই ভয়কে করেছি জয়। নিজের বইয়ের কাছেই এসেছি। এনিওয়ে, এমন করলে কেন তুমি? একটু দেখা দিলে কি হতো? মা বারণ করেছিল। ও, বারণ করলে কিন্তু খারাপ হলো না। তখন মুখটা দেখতাম, আর এখনো পুরোটা দেখছি। সাথে শুইতেও পারছি। বলো। পুষ্পকে নিজের দিকে ঘোরালো ইকবাল। আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, মনে হচ্ছে জ্যান্ত একটা হলুদ পরি দাঁড়িয়ে আছে আমার সামনে। পুষ্প লজ্জা পেয়ে মাথা নামালো। ইকবাল ফিসফিস করে বলল,
এমন আস্ত একটা গাঁদা ফুল আমার ঘরে থাকবে ভাবলেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে মাই লাভ। পুষ্প আই ঢাই করে বলল, এসব বলো না তো, লজ্জা লাগছে আমার। তাই তাহলে লজ্জাটা আর একটু বাড়িয়ে দিই। পুষ্প প্রশ্ন নিয়ে তাকালো। ইকবালের ঠোঁটের কোণায় দুষ্টু মিষ্টি হাসিটা তাকে বিভ্রান্ত করে দেয়। হা করে কিছু জিজ্ঞেস করার পূর্বেই পুরো অসিত ওষ্ঠজোড়া ছুটে এসে আঁকড়ে নেয় লিপস্টিক পরা অধরদ্বয়। হকচকিয়ে তার শার্টের কলার চেপে ধরে পুষ্প। ইকবালের হাত উঠে আসে পিঠে, গভীরভাবে লেপে যায় স্পর্শ, আর একটু কাছে টেনে নেয়। দুজনের মাঝে ওই 1 ইঞ্চি দূরত্বটুকু ঘুচে যায় মুহূর্তে। পিউ শাড়ি পরতে গিয়ে এলোমেলো করে ফেলেছে। তার মাথায় শুধু ঘুরছে ধূসরের কিলাল্লু, তার মারাত্মক চেহারা, আর বলে যাওয়ার সময় রহস্যময় কথাখানা, মরতে রাজি আছি। মানে কি দিয়ে বোঝালেন উনি? কোন দিন মরেছেন? সে ভাবতে ভাবতে কুচি ঠিক করে আবার তা উল্টে যায় দুদিকে। নতুন শাড়ি পরার এই এক জ্বালা। পিউ বিরক্ত হয়ে রেখে দিল, অসহায় হয়ে বসে রইল বিছানায়। সেই সময় মারিয়া ঢুকলো। তার কাজলের মাথাটা ভোঁতা হয়ে গিয়েছে, কাটা দরকার। শার্পনার খুঁজতে এসে পিওর অবস্থা দেখে বলল, ও মা, তুমি এখনো তৈরি হওনি? কি করে হব? আমি তো শাড়িটা পরতেই পারছি না আপু। আরে এই কথা, এসো আমি পরিয়ে দিচ্ছি। পিওর চেহারা ঝলমলে হলো, ঝটপট উঠে দাঁড়ালো। মারিয়া এগিয়ে এসে দক্ষ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ি পরিয়ে বলল, চুল খোলা রাখবে নাকি খোপা করে দিব? খোলা থাকুক। আচ্ছা। চুলগুলো সেভাবে আছড়ে দিয়ে কিছু অংশ কাঁধের এপাশে ঝুলিয়ে দিল মারিয়া। বলল, তোমাকে শাড়ি পরলে একদম অন্যরকম লাগে পিউ, মনে হয় কত বড়, বোঝাই যায় না ইন্টার দিচ্ছ। আমি ছেলে হলে তোমাকে লাইন মারতাম শিওর। পিউ লজ্জা পেয়ে বলল, কি যে বলো। আচ্ছা, তুমি শাড়ি পরলে না কেন? আমার তো শাড়ি নেই, তাছাড়া আমি শাড়ি সামলাতেও পারি না। আজ ওসব বললে হবে না আপু, আমি শাড়ি দিচ্ছি, চটপট পাল্টে নাও। মারিয়া মানা করতেও পারলো না। পিউ ছুটে গেল মায়ের ঘরে, লাল টুকটুকে শাড়ি নিয়ে আবার ফিরে এলো, হাতে দিয়ে বলল, আপুর আর তোমার গায়ের মাপ এক, তাই ওর ব্লাউজ এনেছি। একটু এদিক সেদিক হলে পিন দিয়ে আটকে নিও, কেমন? শাড়ি না পরলে হয় না? পিউ দৃঢ় গলায় বলল। না হয় না, পরো কুইক। ড্রেসিং টেবিলের ওপর সব কসমেটিক্স রাখা, যেটা ভালো লাগে পরে নিও। তারপর ঠেলে ঠুলে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল পিউ। মৈত্রী সেজে গুজে তৈরি, মেকআপের আস্তরণে তার মুখের সঠিক রং ঢাকা পড়েছে, কিন্তু সুন্দর লাগছে বেশ। ডালা শাড়ি পরায় বাঙালি বধূর মতো ভাব ফুটেছে। সে নিজেই মুগ্ধ হলো নিজেকে দেখে। এখন শুধু সেই মানুষটার মনে ধরলে হয়। মৈত্রী ঘর থেকে বের হতেই সাদিব সামনে পড়ে, তাকে এক পলক দেখেও চলে যেতে নেয়। মৈত্রী আটকে দিয়ে বলে, কেমন লাগছে আমায়? সাদিব মহাবিরক্ত হলো, কপাল কুঁচকে তাকিয়ে বলল। ভালো। আবার যেতে নিলে মৈত্রী আবার আটকে বলল, শুধু ভালো? জি, আমি মেয়েদের প্রশংসা করতে পারি না। তারপর চলে গেল। মৈত্রী হাসলো একা একা, ভাবলো, আমাকে দেখলেই পালাতে চান? আচ্ছা দেখি পালিয়ে কত দূর যেতে পারেন আপনি। এরকম বিরক্তকর মেয়ে আগে দেখিনি। দেখেছে ইগনোর করেছি, তাও গায়ে পড়ে কথা বলে। আশ্চর্য। সাদিব বিড়বিড় করে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো, কি মনে করে পাশ ফিরে তাকালো। শাড়ি পরে এগিয়ে আসছে মারিয়া, খোপায় গোজা গাজরাটা 2 হাত দিয়ে ঠিকঠাক করার ব্যস্ততা তার। সাদিব প্রথম দফায় বিস্মিত হলো। প্রথমবার মারিয়াকে শাড়ি পরা দেখে চোখ থমকে রইল। পরপর সেখানে ছড়িয়ে গেল মূঢ়তা। সব ভুলে অভিভূতের ন্যায় চেয়ে রইল সাদিব। লাল শাড়ি পরা ফর্সা মেয়েটিকে স্বর্গের অপ্সরী মনে হচ্ছে যেন। এটা কি সত্যি ম্যালেরিয়া? সবসময় সাদামাটা বেশে দেখা মেয়েটিকে সাজলে এত সুন্দর লাগে বুঝি? সে মুহূর্তে পিউ ছুটতে ছুটতে এলো, তার পরনেও শাড়ি। মারিয়াকে ডেকে বলল, আপু তোমার ফোন বাজছে। মারিয়া ফিরে তাকায়, ধ্যান কেটে যায় সাদিফের। হুঁশে এলো সে, থতমত খেয়ে কেসে উঠল। পরপর লজ্জা মিশে গেল মাটিতে। পিউ থাকতে অন্য কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়েছিল ভাবতে নিজেকে ছোট মনে হয়। 2-1 আনমনে ছিছি বিড়বিড় করলো সে। পালানোর জন্য একরকম দ্রুত জায়গা ছাড়লো। তারপর একটা হলুদ শাড়ি, পিঠের শেষাংশ অব্দি খোলা চুল, আর 2 হাত ভর্তি লাল চুড়ি পরা সপ্তদশী মেয়েটা হাতে ভাতের প্লেট নিয়ে ঘুরছে, মাঝে মাঝে মুখে দিচ্ছে। এত বড় বাড়িতে কোথাও একটু বসে খাওয়ার জায়গা পাচ্ছে না সে। এদিকে ছোটছুটিতে সকাল থেকে খেতে পারেনি, একটা দানাও পড়েনি পেটে। খিদে তো আর স্থানকাল মানে না। মিনা বেগম এক ফাঁকে দেখে গেলেন মেয়ের কাণ্ড, বলেও গেলেন, দাঁড়িয়ে ভাত খায় না, বসে খা।
মেয়েটা শুনলো, গিয়ে খাবার ঘরে জায়গাও খুঁজে এলো, কিন্তু পেল না। এক ব্যাচ বসেছে, আরেক ব্যাচ উঠেছে। মেহমানদের রেখে সে আগে বসে গেলে কেমন দেখায় না? হেঁটে হেঁটে খেতে খারাপ লাগছে না অবশ্য। পারলে রুমে বসে খেতে পারে, কিন্তু ইচ্ছে করে যাচ্ছে না। তার কাজল কালো চক্ষুদ্বয় মরিয়া হয়ে আছে ধূসরের প্রতীক্ষায়। নীরবে নিঃশব্দে মানুষটাকে খুঁজছে সে কখন বিকেলে একটু দেখেছে, আর না। মানুষটা যে কি সাংঘাতিক ব্যস্ত, কাল থেকে পা দুটো জিরোচ্ছেই না। ছাদ থেকে একদণ্ড নামার সময় মিলছে না তার কি বুকটা আকুপাকু করছে না ওকে দেখার? এই যে সে সেজেগুজে ঘুরছে, সাজ তো উঠে আসারই সময় হয়ে যাচ্ছে। একবার কি এর আগে দেখবেন না ধূসর ভাই? পিউ সিঁড়ি ঘরের কাছে ঘুরঘুর করছিল খেতে খেতে। সে সময় কারো পায়ের শব্দ এলো কানে, কেউ নামছে। পিউ ভাবলো অন্য কেউ, অনাগ্রহে ফিরে তাকালো না তাই। অথচ নামলো ধূসর, তার কাঙ্ক্ষিত পুরুষ। পিউকে এভাবে দেখে সিঁড়িতে থেমে গেল সে। পিছন থেকে মেয়েটার খোলা চুলের দিকে চেয়ে ঢোক গিলল। পিচ্ছিটা আবার শাড়ি পরেছে, আচ্ছা ফাজিল তো। ধূসর ধীর পায়ে নেমে এলো, গলা খাকারি দিতেই ঘুরে চাইল পিউ। ধূসরকে দেখে তার গাল দুটো রোদ্দুরে নেয় চকচক করে উঠল। অষ্টপুটে ভিড়ল কুণ্ঠিত মায়াময় হাসি। লজ্জা ভাব নিয়ে নিভু চোখে তুলে চাইল। সামনে থেকে সেকেন্ডে তৃষ্ণা মিটিয়ে দেখলো ধূসরের নেত্রদয় থেমে নেই। পিউ ঘোরা মাত্র তার ধারালো চাউনি পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়েছে। ওইটুকু সময় মুখস্থ করে ফেলেছে তার প্রতিটি সাজ। তারপর সামনাসামনি হলো। পিউ চোখ নামিয়ে বাম হাতে কালো চুল গুজে দিল কানে, যাতে প্রকাশ পেল ধূসরের সামনে দাঁড়িয়ে থাকায় তার অস্বাভাবিক লজ্জা। ধূসর হঠাৎই গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, বিয়েটা কি তোর? পিউ তটস্থ নজরে চাইল, দুদিকে মাথা নেড়ে বলল, না তো। তাহলে এত সেজেছিস কেন? মেয়েটা হতবুদ্ধি হয়ে নিজের সারা গায়ে চোখ বোলায়। অন্যদের সাজগোজের ধারে কাছেও যায়নি ও। একটু ফাউন্ডেশন অব্দি মাখেনি। ওনার চোখে কি নেবা হলো? এত সাজ কই দেখলেন তিনি? পিওর মনটা খারাপ হয়ে গেল। কই ভাবলো সেই বর্ষা আপুর বিয়ের মতো উনি হাঁ করে চেয়ে রইবেন, কুচি ঠিক করে দেবেন, মুগ্ধ হয়ে দেখবেন। তা না, ধূসর কণ্ঠে খাদে নামিয়ে বলল, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? পিউ চমকে তাকালো। অদ্ভুত কণ্ঠস্বরের মালিকের প্রতি এক পশলা অভিমান হানা দিল বক্ষে। আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় নামতে চাইল। চোখের সামনে ধূসরের শক্ত চিবুক দেখে দিশাহারা হয়ে বলল, চিচি, আমি কেন? কথা শেষ করার আগে ধূসর এসে হাত চেপে ধরে, নিজের সাথে টেনে বলে, আয়। কোথায় যাব? ধূসর উত্তর না দিল। কলের পুতুলের মতো পা চালালো পিউ। তার ডান হাতে ভাতের প্লেট, এভাবে টানলে পড়ে যাবে তো। ধূসর ওকে নিয়ে ওর ঘরেই এলো। আপাতত ফাঁকা কামরা, পুষ্পর কক্ষ জুড়ে সবার ভিড়। একদম রুমে ঢুকে পা দিয়ে দরজা ঠেলে দিল। খট করে শব্দ হয়ে বন্ধ হলো সেটা। পিউ চোখ বড় বড় করে ফেললো এতে। ধূসর একেবারে বিছানার উপর বসে হাতখানা ছাড়লো। রিমোট হাত টেনে এসি চালালো। পাঞ্জাবের কলার ঝাঁকাতে বেলি ফুলের কড়া সুবাস আর ঘামের গন্ধ মিলিয়ে অন্যরকম সুঘ্রাণ আছড়ে পড়লো পিউর নাকের ছিদ্রে। ধূসর সহজ কণ্ঠে আদেশ করলো, খাইয়ে দে। পিউ অবিশ্বাস্য চোখে চাইলো। বিস্ময় কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, হ্যাঁ। ধূসর ভ্রু কোচকায়, শান্ত শীতল কণ্ঠে বলে, কানে শুনিস না? খাইয়ে দিতে বলেছি। পিউ হতচেতন, নেত্রপল্লব পড়ছে না। ঠিক শুনল সে। ধূসর অধৈর্য কণ্ঠে বলল, দিবি? না দিলে চলেই যাই। মিছে ওঠার ভয় দেখাতেই পিউ ব্যস্ত হয়ে বলল, না না, দিচ্ছি। মনে মনে বাকবাকুম করে লাফিয়ে উঠল সে। আনন্দে ভাষাহারা নির্বাক। গত 3 বছর প্রার্থনা করলো ধূসর ভাই ওকে খাইয়ে দেবেন। কতদিনের ইচ্ছে তার, অথচ আজ সে নিজে খাওয়াবে ওনাকে। আল্লাহ, এত সুখ এই ছোট্ট কপালে সইবে? উত্তেজনায় পেয়ের আঙ্গুল কাঁপছে। সে দাঁড়িয়ে, ধূসর বসে। কোনো রকমে গরুর মাংসে ভাত মেখে তার মুখের সামনে ধরলো সে। লজ্জায় তাকানো অব্দি দুঃসাধ্য। ধূসর আপোষে খেয়ে নিল। কোনো জড়তার সংকোচ নেই সেখানে। তার পাতলা নরম ঠোঁট পিওর আঙ্গুলগুলো অগাধভাবে ছুঁয়ে দেয়। অচিরে মেয়েটার শরীর শিউরে ওঠে, পায়ের তলা অবধি শিরশির করে। মাথার তালু, কান, গাল গরমে ইটের ভাটার ন্যায় ধোয়া ছাড়ে। বুকের ভেতর শুরু হয় দুরু দুরু প্রেমময় বার্তা। পিউ তুমুল বেগী বক্ষ স্পন্দন নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রযত্নে নিজের উদ্বুলিত হার্টবিট ধামাচাপা দেয়। সময় যেন থেমে গেছে আজ। ভাত ফুরাচ্ছে না থালার, ধূসরের খাবার চিবানোর। ঢাকার বুকে তখন সন্ধ্যা, কমে এসেছে আলোর ছটা।
বেড়েছে বিয়েবাড়ির হই হুল্লোড়। ক্রমে ক্রমে হচ্ছে অতিথিদের আগমন। এক একজনকে এক একভাবে আপ্যায়নে ব্যস্ত শিকদার বাড়ির কর্ত্রীরা। মাগরিবের আজান পড়ায় সাউন্ড সিস্টেম আপাতত বন্ধ, জিরোচ্ছে ওটা। এসি বাড়িতেও মানুষের গায়ের ভ্যাপসা গরম ছোটাছুটি করছে। ঘেমে নিয়ে অস্থির সাদিফ, পরনে পাতলা শার্টে চুপচুপে। একটুখানি স্বস্তি মিলছে না মস্তিষ্কের। প্রচণ্ড হাঁসফাঁস করছে সে। কাজের ফাঁকে ফাঁকে বারবার দুপাশে মাথা নাড়ছে। যতবার মাথা নাড়ছে ততবার ছিছি বলছে। সে কতগুলো বছর ধরে পিউকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই শুদ্ধতম চার পেছনে আর কোনো কারণও নেই। অথচ আজ সামান্য মারিয়াকে শাড়িতে দেখে অমন হাঁ করে চেয়েছিল, না সাদিফ তুই তো চরিত্রহীন নস। তবে এমন করলি কেন? আচ্ছা, মৈত্রী মেয়েটাও তো শাড়ি পরেছে, মারিয়ার থেকেও দ্বিগুণ সেজেছে। ওর দিকে কেন তাকালি না তাহলে? মারিয়ার দিকে কেন তাকালি? তার ক্ষিপ্ত মেজাজ আরো খারাপ হয়। নিজের প্রতি তিতিবিরক্ত হয়ে শার্টের বোতাম খুলে দেয়। কয়েকদিন যাবৎ প্রচন্ড গরমে অতিষ্ঠ শহর। বাইরে গেলেও যেন চামড়া পুড়ে যায়, টকবক করে মাথার ঘিলু। তার থেকেও অতিষ্ঠ সে নিজের ওপর। যতবার নিজের বোকামি হ্যাংলামির কথা ভাবছে ততবার হচ্ছে এমন। বেশ অনেকক্ষণ কাটলো তার টানাপোড়েনে। সে মস্তিষ্কের দ্বন্দ্ব, কুলকিনারাহীন সমুদ্রে অসহায় নাবিক মনে হলো নিজেকে। শেষে পর মুহূর্তে নিজেকে বাঁচাতে অমোঘ যুক্তি সাজালো, মনকে বোঝালো। মারিয়া আমার বন্ধু, সম্পর্কটা আগে যেমন তেমন থাকলেও এখন তো ভালো। তাই ওর দিকে মুগ্ধ হয়ে তাকানো অন্যায় কিছু নয়। মেয়ে দেখলেই খেয়ে ফেলা টাইপ, কিংবা মুখ দিয়ে লালা ঝরছে এরকম কুৎসিত নজরে তো চাইনি। উফ, একবারও না। সব সময় এলোমেলো থাকা মেয়েটিকে প্রথমবার শাড়ি আর খোপায় দেখে একটু ভালো লাগা এমন দোষের কিচ্ছু নয়। সাদিফ মাথা ঝাঁকালো। এই যুক্তির সঙ্গে সে সহমত। পছন্দ হয়েছে কথাগুলো, কিন্তু কোথাও একটা খটকা রয়ে গেল। সোফায় বসে পড়ল কাজ ফেলে। আজমল তাকে দেয়ালে লাইট বসানোর কাজ দিয়েছেন। সেটিং করেছে ইলেকট্রিশিয়ান, এখন শুধু সাজাবে সে। সাদিফ মাঝপথে লাইটগুলো পায়ের কাছে ফেলে ঝিম ধরে বসে থাকে। নিজের চরিত্র নিয়ে কেমন যেন সন্দেহ জাগে। এই যে সে আরেক মেয়ের দিকে তাকিয়েছে, কয়েক সেকেন্ডের জন্য অপলক চেয়ে থেকেছে। এটা কি পিউকে ঠকানো হলো না? তাহলে তাকালো কেন? মারিয়াকে কি ভালো লাগতে শুরু করেছে আজকাল? সাদিব সচেতনভাবে মাথা তুলল, নো নো বলে আওড়ালো। ঠিক তখনই সামনে কাকতলীয়র মতো হাজির হলো মারিয়া। কপাল কুঁচকে বলল, এ কি, আপনি বসে আছেন কেন? ফাঁকিবাজি করা হচ্ছে, আমি কিন্তু আঙ্কেলকে জানিয়ে দিব। সাদিব তাকালো, তার কপালেও ভাঁজ পড়েছে তখন। মারিয়া দুষ্টুমি করে হাসলো, অমন করে তাকাতে দেখে বলল, ভয় পেলেন? আরে মজা করলাম। জিরোচ্ছেন? শরবত খাবেন? টায়ার্ড? এতক্ষণে চিন্তিত সাদিব নিমিষে হেসে জানালো, নো থ্যাঙ্কস, বলেছেন যে এটাই অনেক। কাল তুমি বলার পর আজ আবার আপনিতে ফিরে আসায় মারিয়ার হাসি কমে এলো খানিক। তবে ধরা দিল না, জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে হেল্প করব? সাদিব উঠে দাঁড়িয়ে বলল, করতে পারেন। হেল্পিং হ্যান্ড পেতে কার না ভালো লাগে। আচ্ছা, কি করতে হবে? উৎসাহী চিত্ত মারিয়া। এই যে লাইটগুলো দেখছেন, আমি টুলের উপর দাঁড়ালে একটা একটা করে আমার হাতে দিলেই হবে, পারবেন? মারিয়ার কাঁধ উঁচায়। এ আর এমন কি? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি গ্লাসটা রেখে আসছি। তার হাতে গ্লাস ছিল জুসের, নিজেই খেয়েছে। সেটা রাখতে ডাইনিং টেবিলের দিকে ছুটলো। সাদিব চেয়ে থাকলো সেদিকে, তারপর চমৎকার করে হেসে ফেললো। বুকে হাত রেখে দেখলো, না, হৃদস্পন্দন স্বাভাবিক, তার গতিবিধি ঠিকঠাক। এই যে এতক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে এত কথা বলেছে, সে নিজেও ঠিক ছিল। সে তখনকার মতো একবারও জগৎ ভুলে চেয়ে রয়নি। তার মানে ওটা ছিল সেকেন্ড খানেকের ইনফ্যাচুয়েশন। হয়তো ফার্স্ট টাইম শাড়ি পরা দেখেই হয়েছিল। তবে আর চিন্তার কিছু নেই। সে ভালো ভদ্র ছেলে, আগেও যেমন ছিল এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। সাদিব বুক ভরে শ্বাস নিল। মারিয়ার সাথে তুমিতে নামা যাবে না, বিপদ সংকুল সম্বোধন এসব। কখন না মাখো মাখো সম্পর্ক মায়ের চোখে পড়ে, আর তিনি বিয়ে ঠিক করতে বসে পড়েন। এবারে মহিলাদের তো কাজই এই, এর সাথে ওর সাথে এর বিয়ে নিয়ে ভাবা।
পিওর জন্য মাঝে মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে তার। এই যে মেয়েটা তার মতো এত লয়াল একটা বর পাচ্ছে লাইফে, ওকে আদৌ রাখি খবর জানলে খুশিতে 2-3টে আছাড় খেত নিশ্চয়ই। সে তুষাতুর চোখে আশেপাশে তাকালো, পিউকে খুঁজলো নীরবে। মেয়েটাকে ভালো করে দেখাই হলো না আজ। সামনে এসেছিল যদিও সে দেখেইনি। আজও শাড়ি পরেছে, কেমন লাগছে ওকে? সেদিনের মতোই অপরূপা নিশ্চয়ই। পিউর দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাতাল, তার মধ্যে থাকা হৃদয়টা টলছে দিক বিদিক, চিনচিন করছে সেখানে। তুষারের ন্যায় জমে গিয়েছে ধূসরের হঠাৎ কাছে আসায়। শাড়ি পার ভেদ করে তার উন্মুক্ত পেটে শক্ত হাতের নরম স্পর্শে দেহের শিরা উপশিরা স্তব্ধ। সেই ক্ষণে ধূসর চাপ প্রয়োগ করলো সেখানে, ফলস্বরূপ পিউ পেছন দিকে হেলে এলো। একরকম তাকে তার পিঠকে টেনে খিচে বুকের সাথে মেশালো ধূসর। অমনি পিউর গা শুদ্ধ হাই ভোল্টেজের মতো ঝাঁকুনি দিল। হাত থেকে এটো খালি প্লেটটা পড়ে গেল মেঝেতে, ঝনঝন শব্দ করে নিভে গেল। কাচের প্লেট হলে ভেঙে গুড়িয়ে যেত নির্ঘাত, অথচ এই শব্দ পিউর উদ্বেলিত তনুমনের কাছে কিচ্ছু না। এর থেকেও জোরে চলছে তার বক্ষ স্পন্দন, ওর থেকেও জোরালো তার শ্বাস প্রশ্বাস। ধূসর তার কাঁধের উপর অবিন্যস্ত চুলগুলো সযত্নে সরিয়ে দিল এক পাশে, চুরি পরা হাতটা মুঠোতে নিল। আঙ্গুলে আঙ্গুলে স্লাইড হলো, সেই শিরশিরে আঙ্গুল উঠে এলো চুরিতে, একটা একটা করে ছুঁয়ে গেল ধূসর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডোবায়। পিউ নড়তে চড়তে ভুলে গেছে, বিস্ময়ে হতবিহ্বল সে। নিঃশ্বাস গলার কাছে বন্দি, কাপার তোপে হাঁটুর হাড় খুলে যেন পা দুটো আলাদা হয়ে যাবে এখন। ভেতর ভেতর নিজের এই কাঁপাকাঁপির প্রতি ফুঁসে উঠেছে কখনো। তার মন জানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে চায় ধূসর ভাই কাছে আসুক, একটু প্রেমিক সুলভ আচরণ করুক, বিমোহিত চাউনিতে চেয়ে দেখুক তার গোলগাল মুখবিবর। অথচ যখনই আসে সেই ভার নিতে সে অক্ষম। শরীরের কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফির দায়ে সে বিদিষ্ট, দিশেহারা। ধূসর আচমকা তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, বাহুতে অচিরাত টানে পিওর হাত দুটো গিয়ে আঁকড়ে ধরল তার পাঞ্জাবির কলার। ধূসরের একটা হাত জায়গা পেল ওর লতানো কোমরে, যা থেকেও চুয়ে পড়ছে ঘাম। পিউ চোখ বুজে ফেলে, গাছের পাতার ফাঁকে গলে বাইরে হলুদ আলো এসে নিক্ষেপ হয় তার মুখমণ্ডলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধে নামানোই ঘরের আলো তখনও নেভানো। ধূসর মনোযোগ দিয়ে দেখলো সেই মুখ, হলুদ শাড়ি পরনে মেয়েটিকে এই আলোয় ঠিক যেন প্রতিমার মতো লাগলো তার, কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত এক প্রতিমা। সাউন্ড সিস্টেম তখন বেজে উঠল, ফুল ভলিউমে চলছে তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় গানটা। তুই চট করে আঁখি মেলল, হতভাগ হয়ে পড়লো শুনেই। এই গান এই সময় কে ছাড়লো? তার মনের কথা কি পড়ে ফেললো কেউ? কিন্তু ঘরে যে ওরা দুজন। রাদিফের থেকে ফোনটা কেড়ে নিল সাদিফ, মাথায় একটা চাটি মারার সাথে কষে একটা ধমক ছুড়ল হিজিবিজি গান বাজানোয়। এটা গান হলো? কি বাধাই করার মতো লিরিক্স! এসব মুরব্বীদের সামনে শোনা যায় নাকি? ছেলেটা মন খারাপ করে ঠোঁট উল্টে নিচে নেমে আসে। সাউন্ড সিস্টেম মেতে ওঠে অন্য গানে। সালমান খানের বিখ্যাত ঠান্ডা ঠান্ডা দিল দেওয়ানা গান শুনে ছোট ছেলেটা মুখ ভাঙ্গায়। বুক চিনচিন গান এখন কি ট্রেন্ডে আছে ভাইয়া তো আর জানে না, ব্যাকডেটেড কোথাকারের। পিউ ভাবতে গিয়ে যখনই মাথা নামায় ধূসর এক আঙ্গুল দিয়ে চিবুক উঁচু করে ধরল। চোখাচোখি হলো দুজনের, নিখাত দৃষ্টিতে মিলে গেল পিউর সরল চাউনি, কালো আইরিশ দুটোতে গুলিয়ে গেল সে। শ্যামলা চেহারার পুরুষটিকে সৌমর্দ্য স্বর্ণে বরাবরের মতো তুঙ্গে তুলল। এই ঘোষণা সে সহস্রাধিকবার করেছে, তবুও যেন ক্ষান্ত হচ্ছে না মন, শান্তি পাচ্ছে না অন্তঃস্থল। ধূসরের ধারালো চোখ দুটো ঘুরে এলো তার অধর হতে, তারপর সমগ্র গ্রীবায় চক্ষু গাল পল্লবের কাছে একটা ছোট্ট চুলও বাদ পড়েনি তাতে। বড় তৃষ্ণা মিটিয়ে দেখে গেল হরিণী নয়ন জোড়ায় সযত্নে টানা কালো কাজলের প্রলেপ। পিউর দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথেই তার ত্রস্ত এক প্রশ্ন ছুটে এলো। কার জন্য সেজেছিস এত? চটক কেটে তাকালো, শান্ত কণ্ঠের এমন সাবলীল প্রশ্নের ভার কয়েক মুহূর্তে তাকে নিস্তব্ধ করে রাখে। ধূসরের চোখে চকচকে দুষ্টুমি, জানা উত্তর শুনতে চাওয়ার জন্য অধর ঘেঁষে ছুটছে চিকন হাসি। পিউ মাথাটা নামিয়ে নিল, বলতে চাইল আপনার জন্য, আপনি ছাড়া কে আছে আমার? কিন্তু কথা ফুটলো না, কণ্ঠরোধ হয়ে আটকে গেল গলবিলে। পরপর সাহস জোগালো, প্রয়াস চালালো। ধূসর ভাই নিজে থেকে এত কাছে এসেছেন, কেন এসেছেন?
ভালোবাসেন বলেই তো নিশ্চয়ই তাকে কোনো সুযোগ দেওয়ার ছুতোয়। এই সুযোগ হাতছাড়া করা যাবে না পিউ। আজ বলতেই হবে। ওনার পেছনে মনে মনে যা সারাক্ষণ বলিস, আজ সব বল। বল, আপনার জন্য সেজেছি। জানতে চা সুন্দর লাগছে আমায়? পিউ জিভে ঠোঁট ভেজায়, শ্বাস ঝেড়ে প্রস্তুতি নেয় বলার। সেই মুহূর্তে বাইরে থেকে রাদিফের গলা ভেসে এলো। উদ্গ্রীব হয়ে ডাকছে ওকে ছেলেটা। পিউপি, কোথায় গেলে? তোমার বন্ধু এসেছে, খুঁজছে তোমায়। এই পিউপিকে দেখেছো? প্রশ্ন করার আগন্তুক না বলে চলে গেল। হুঁশে এলো দুজন। যত্রতত্র দুজনে থেকে ছিটকে দুদিকে সরে গেল। পিউ এক মুহূর্ত দাঁড়ালো না। ফ্লোর থেকে ফেটে যাওয়া মেলামাইনের প্লেট হাতে তুলে দুরন্ত পায়ে ছুটল। ঝুনঝুন করে বেজে গেল তার পায়ের নুপুর। ধূসর আর চোখে সেই শব্দের দিকে চেয়ে রয়। গা পড়ছে উষ্ণতায়, বুক লাফাচ্ছে শীতলতায়। এ কেমন টানা পড়েন। সে এসির ফুল ভলিউম বাড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল বিছানায়। তানহা এসেছে। বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে, সে না আসলে চলে? বসার ঘরে তাকে বসিয়েছেন সুমনা। নাস্তাও খেতে দিয়েছেন। এর মধ্যে রাদীপকে পাঠিয়েছিলেন পিউকে খবর দিতে। সে মতোই ছেলেটা হুলস্থুল বাঁধিয়ে গলা ছেড়ে ডেকেছে। তানহা আগেও এ বাড়িতে এসেছিল। পিউর জন্মদিনে শুধু এসেছে, কেক কেটেছে, উপহার দিয়ে চলে গিয়েছে। কিন্তু এবার থাকবে সপ্তাহখানেক। বিয়ের আমেজ না যাওয়া অবধি পিউ ছাড়বে না ওকে। সামনে ফাইনাল পরীক্ষার চাপে বাড়ি থেকে মঞ্জুর করতে চায়নি তাদের আবদার। পিউ তার মাকে দিয়ে ফোন করানোর পরই তানহার মা রাজি হয়েছেন। মুরব্বীদের আবেদন তো ফেরানো যায় না। তানহা আগে ভাগে তৈরি হয়েই এসেছে, সবার সাথে থিম মিলিয়ে লাল পাড়ের হলুদ শাড়ি। পিউ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। এতটা সময় তানহাকে ফোন করে, কখন আসবি, কত দূর আছিস বলে বলে অস্থির হওয়া মেয়েটা আচমকা ওকে দেখে কেমন খুশি হলো না। এই অসময়ে আসার জন্য উল্টো বিড়বিড় করে কড়া বকা ঝকা করলো। কি হতো এখন না আসলে, রাদীপ না ডাকলে, ধূসর ভাই আর একটু কাছাকাছি থাকতেন। ভাবতে পিওর মেরুদণ্ড অনুষ্ণ স্রোতে ভেসে যায়। তানহা ওকে দেখে মুখে হাসি টেনে এগিয়ে গেল, স্ফূর্ত চিত্তে শুধালো, কেমন আছিস? পিউ হাসলো। ভেতর ভেতর ধূসরের কাছে বেশিক্ষণ থাকতে না পারার আক্ষেপে ফেটে গেল প্রকাশ না করে বলল, ভালো, তুই আসতে অসুবিধা হয়নি তো? না না, বাবার গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে। সুমনা বললেন। হাতে ভাতের প্লেট দেখে প্রশ্ন করেছেন তিনি। পিউ নরম চোখে তাকালেও সেই থালার দিকে। সামনে ভেসে উঠল ধূসরের আঙ্গুল চেটে খাওয়ার দৃশ্যটুকু। মুহূর্তে রক্তে রক্তে বইল শিহরণ। অস্বাভাবিকভাবে চোখ বুজে ফের খুলল। উত্তর দিতে গিয়ে গলা কাঁপল ঈষৎ। বলল, হ্যাঁ। পিউর পাশ কাটিয়ে প্রস্থান নিলেন তিনি। তানহা সুযোগ বুঝে ওকে দুহাতে আঁকড়ে ধরে বলল, জানিস কি হয়েছে? বলতে বলতে থমকালো সে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই কি, তুই কাঁপছিস কেন এত? পিউ অসহায় চোখে চাইল। তানহা চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খারাপ লাগছে? আমার বোধ হয় হার্ট অ্যাটাক হবে রে। তানহা আটকে উঠল। এ মা, কেন? পিওর হাতটা নিয়ে নিজের বুকের বা পাশে রাখলো। জিজ্ঞেস করলো, কিছু ফিল করতে পারছিস? তানহা নিজে চমকে গেল তার বুক কাঁপনি দেখে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। পিওর দৃষ্টি বদলালো শিথিলতায়। দীর্ঘশ্বাস ফেললো। তানহা কিছু বুঝতে পারছে না। সে জানে ওর বোঝার সাধ্যই বা কই, তার মতো ভালো করে কে বুঝবে। ধূসর ভাইয়ে দূরে যাওয়া যেমন তার মন খারাপের কারণ, তার হঠাৎ এমন কাছে আসার চমক ডেকে আনে মরণ। পুষ্পকে ছাদে নেওয়া হলো। অতি সাদরে বসানো হলো স্টেজে। বাড়িটার ছাদে প্রচুর জায়গা, রেলিং ঘেঁষে লাগানো গাছ, আর এক কোনায় বসানো লোহার চেয়ারে টেবিল ছাড়া পুরোটাই ছাদে প্রায় ফাঁকা। এতে অবশ্য সুবিধাই হয়েছে ওদের। নাচানাচির জন্য শক্তপোক্ত স্টেজ আর মেহমান বসানোর জন্য ভালো জায়গা মিলেছে। পুষ্পর গালে সবার আগে আমজাদ শিকদার হলুদ ছোঁয়ালেন। এই বিয়েতে একমাত্র নাখোশ ছিলেন তিনি। অথচ ক্রমে ক্রমে মেয়ের হৃষ্ট চোখ মুখ তার সমস্ত মনস্তাপ ভুলিয়ে দিচ্ছে। একে একে মিনা বেগম, আফতাব, রুবা সবাই হলুদ লাগালেন। ধূসরের পাল্লা এলো, তাকে খুঁজে পাওয়া গেল না। তার পদধূলি তখনও ছাদে পড়েনি। পুষ্প মন ভরে হাসছে। গাল দুটো দুপাশ থেকে ফুলে উঠছে হাসিতে, যেন জায়গা পাচ্ছে না গেড়ে বসার। একটু আগেই চলে গিয়েছে ইকবাল। যেমন চোরের মতো এসেছিল অমন চোর হয়েই গিয়েছে। বেশ কয়েকবার এমন পাঁচিল টপকে আসায় দক্ষ সৈনিক পরিণত হয়েছে ও। সে প্রথম যেদিন এসেছিল পুষ্পর এখনো মনে আছে। হাত হাঁটু ছিলে একাকার হয়েছিল তার। অথচ এখন কি আরামসে স্পাইডারম্যানের মতো পাঁচিল লাফিয়ে পার হয়। তবুও প্রতিবার পুষ্পের বুক ঢিপ ঢিপ করে। আজও করেছে। সে নিশ্চিত
কারো বাড়িতে চুরি করতে দিলে ইকবাল অনায়াসে করে ফেলবে, কেউ জানবেই না। এই যে বিয়ে বাড়ির অগণিত লোকের ভিড়ে এসে কনেকে চুমু খেয়ে গেল, কেউ টের পেয়েছে? কথাটা ভেবেই তার গালজোড়া রক্তাভ হয়। তখন ইকবালের অমন আকস্মিক প্রেমাক্রমণের ভার সামলাতে সময় লেগেছে অনেক। ছেলেটা মাঝে মধ্যে এত পাগলামো করে। এই যে এখন লজ্জায় বারবার হাত চলে যাচ্ছে ঠোঁটে। ফেরার সময় মারিয়ার দিকে তাকাতেই পারছিল না। মেয়েটা শুধু মিটিমিটি হেসেছে। তার লিপস্টিকে ভর্তি ঠোঁট দুটো হঠাৎ খালি হয়ে যাওয়ায় সে কি ঠাট্টা! কুণ্ঠার মিষ্টি যন্ত্রণায় আজ তাকে বিক্ষিপ্তভাবে ছড়ে ফেলেছে ইকবাল। সাদিপ যেদিকে যায় মৈত্রীর চোখ সেদিকে, কেমন ক্যাবলার মতো চেয়ে থাকে। কি দেখে এত? অমন ন্যাকা ন্যাকা লজ্জা ভাব করে তাকানো দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। দাঁত চেপে হজম করছে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু সইতে। পুষ্পর বিয়ে উপলক্ষে তার বন্ধুরাও এসেছে। জটলা বেঁধে এক জায়গায় দাঁড়িয়ে আছে ওরা। দুজনের গলায় ক্যামেরা ঝুলছে। সাদিপ ফুসরত পায়নি নিজেরটা আনার, এত কাজ, এর মধ্যে আবার মৈত্রীর তাকানোর জ্বালায় লুকিয়ে থাকছে। বন্ধুদের জটলার মধ্যে ঢুকে বাঁচতে চাইছে এক প্রকার, নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা তার। যখনই সামনে থেকে সরছে, মৈত্রীর নেকলেস জড়ানো গলাটা রাজহাঁসের মতো উঁচু হয়ে আসছে। চোখে মুখে ফুটেছে গোয়েন্দাগিরি, যেন সে কি না কি। ওকে খুঁজে না পেলে মেয়ের জীবন বৃথা। সাদিপ মনে মনে নিজের কপাল চাপড়ায়, যার এমন করে তাকানোর কথা তার খোঁজ নেই। আর এই মেয়ে? সেই সময় পিওর দিকে একবার তাকালো সে। মেয়েটা স্টেজের দিকে নিষ্পলক চেয়ে আছে, ঠোঁটের কোণ ঘেঁষে মিষ্টি মিহি হাসি। চারপাশে লাল সবুজ আলোকগুলো তীর্যকভাবে মুখে বসেছে। খোলা চুলের আস্ত এক হলুদ পরি যেন। সাদিপ সিদ্ধান্ত নিল ওর পাশে গিয়ে দাঁড়াবে। শার্টের দুই হাতটা ঠিকঠাক করে পা বাড়ালো। এর আগেই তানহা ফোন হাতে ছুটতে ছুটতে পিয়ের কাছে এসে থামলো। থেমে গেল সে। বাড়ানো পদযুগল ইউটার্ন করে অন্যদিকে হেঁটে গেল। তানহা হাঁপাচ্ছে, ঘন ঘন শ্বাস তুলে রাখলো। পিউ 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 ভ্রু কুচকে তাকায়। পুষ্পকে বাড়ির সবাই হলুদ মাখাচ্ছে। এমন নয়নাভিরাম দৃশ্য দেখে মাঝার পথে বাধা পেয়ে সে বিরক্ত বোধ করলো। কি? তানহা বুকে হাত দিয়ে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠায় কষ্ট হয়ে গিয়েছে, সময় নিয়ে বলল। ধূসর ভাইয়ের স্টোরি দেখেছিস? স্টোরি দিয়েছেন? দেখিসনি? পিউ দুপাশে মাথা নাড়লো। দেখ, এক্ষুনি দেখ। তানহার কণ্ঠ অধৈর্য। পিউ নিজের ফোন খুলে ফেসবুকে ঢুকলো। সার্চ লিস্টে সবার উপরে ধূসরের নাম। দিন রাত 24 ঘন্টায় তো চোখ লাগিয়ে বসে থাকে ওখানে। আইডিতে ঢুকে দেখলো কোনো স্টোরিও নেই। তবে 4 ঘন্টা আগে টাইমলাইনে একটা ছবি পোস্ট করেছে, তাও গেটের কাছে পার্লামেন্টের লোকজন নিয়ে একটা গ্রুপ ফটো। তারপর তানহার দিকে তাকালো, অনীহ কণ্ঠে বলল, এটা দেখার কি আছে? এমন ভাব করলে যেন আমার সাথে কাপল পিক দিয়েছে। তানহা বিভ্রান্ত হলো। পিওর ফোনটা হাতে নিয়ে ঘেটে খুঁটে দেখে বলল, কি আশ্চর্য, তোর এখানে শো করছে না কেন? উনি কি তোকে হাইড করে দিয়েছেন? কি শো করবই? এই তো 1 ঘন্টা আগে যেটা পোস্ট করেছেন। তানহার চোখ মুখ সিরিয়াস। পিউ এবার আগ্রহী হলো, দেখি তোর ফোন, বলল। তানহা নিজের ফোন বের করে দেখালো। সত্যি স্টোরি দেওয়া, তবে ছবি টবি নয়, ইংরেজি অক্ষরে সাজানো কয়েকটা লাইন মাত্র। যতবার তুই শাড়ি পরিস ততবার আমি মরে যাই, খুন হই। বুঝতে পারি আমার শক্ত মনের প্রথম দুর্বলতা তুই হলেও তোর পরনের শাড়ি সেই দুর্বলতা টেনে হিঁচড়ে বাইরে আনতে সক্ষম। উজ্জ্বল আলোয় তখন ঝলমলে বাড়ির ছাদ। কান ফাটানো মিউজিক আর অসাধারণ সুরের সাজান সাজান গান। আশেপাশে মানুষের কোলাহল, একে ওকে ডাকাডাকি, হাসাহাসি। এই এত সব আওয়াজের মধ্যে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো পিউ। তার অক্ষিকটর অচল স্তম্ভিত, অষ্টযুগল তীর তীর করে কাঁপছে। নিদারুণ কম্পনে মেতেছে বক্ষপট। কপাল বেয়ে ঘাম এসে কান ছুলো। তার সূক্ষ্ম ছোঁয়া দেখা গেল নাকের ডগায়। ফোন ধরে রাখা আঙ্গুলগুলো ঠক ঠক করে কাঁপে। তানহা ফোঁস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ালো। পিওর এসব ভাব তার পরিচিত। কিছু বলতে যাওয়ার আগেই ওর হাত থেকে ফোনটা খসে পড়তে নেয় ফ্লোরে। তানহার বুক ছ্যাদ করে ওঠে, হক চকিয়ে কোনো মতে ধরে ফেলে। প্রাণের চেয়েও প্রিয় মোবাইল ফোনকে বাঁচাতে পেরে বুক ভরে শ্বাস নেয়। এই ফোন মায়ের কানের কাছে তার অক্লান্ত ঘ্যানঘানানির ফল। এটা নষ্ট হলে ভার্সিটি ওঠার আগে আর জুটবে না কপালে। মেয়েটা পিওর প্রতি একটু বিরক্ত হলো বটে। একটা মেসেজ দেখে এত কাঁপাকাঁপির কি হলো?
বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি করে লাফাস, অথচ ওদিক থেকে কোনো ইঙ্গিত এলেই মির্গি রোগীর মতো ছটফট করিস কেন? পিউ দেয়ালে দুর্বল দেহটা ঠেস দিয়ে দাঁড়ালো। অদ্ভুত গলায় হাঁসফাঁস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ধূসর ভাইয়ের মনে এত প্রেম, এত। তানহা হাসলো, কাঁধ দিয়ে ওর কাঁধে ধাক্কা মেরে বলল, গরম পড়ছে তো ঘামের মতো ধূসর ভাইয়ের প্রেম ফোটায় ফোটায় বাইরে আসছে। পিউ মাথা নামিয়ে নিল, সিমেন্টের খাঁজ কাটা ফ্লোরের দিকে চেয়ে বলল, এমন প্রগাঢ় অনুভূতি, এতটা ভালোবাসা, এতটা চাওয়া কিভাবে লুকিয়ে রাখেন উনি? কেন সামনে এসে বলে দিচ্ছেন না এই অন্তরালে লুকিয়ে ভালোবাসার মানে কি? তানহা হাত নেড়ে বলল, বলে দিলেই তো খেল খতম হয়ে গেল। ধূসর ভাই হলেন ইউনিক মানুষ, তোকে নাচানোর এত দারুণ বুদ্ধি হাতছাড়া করাটা বোকামে হবে। তাই এমন বোকামে কি ওনাকে মানায়? পিউ উদাস কণ্ঠে বলল, জানি না ওনার মনে কি আছে, উনিই ভালো জানেন। মাঝে মাঝে মনে হয় আমাকে চেনেন নাই না, এমন ভাব করেন যেন খুব কাছে দাঁড়িয়ে থাকা আমিটা তার অপরিচিত। চোখের সামনে আমাকে দেখেও ভান করেন কেউ নেই, আবার হুট করে একদম কাছে চলে আসেন, এমন এমন কথা বলেন আমারই কথা হারিয়ে যায়। ওনার আতর্কিত কাছাকাছি আসার চমকে দিশাহারা হয়ে পড়ি, নিতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আসে, যেন এক্ষুনি মরে যাব। তোদের এই অদ্ভুত প্রেমের রহস্য বোঝার মতো ভালো ছাত্রী আমি নই। এমনিতেই ইংরেজিতে আমার অবস্থা করুন, এত বড় একটি ইংলিশ কথার বাংলা করতে গিয়ে আমার কি অবস্থা হচ্ছিল জানিস? দাঁত খুলে পড়ছিল প্রায়। যখন বুঝলাম কি লেখা, ছুটতে চলে এসেছি ভাই। আর দেখ উনি কি চালাক, স্টোরি দিয়েছেন ভালো কথা, তোকে হাইড করেই দিলেন, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না টাইট বুদ্ধি। ওনা তো বালিশ না, ইট মাথায় দিয়ে ঘুমানো উচিত। পিউ মুচকি হাসলো, কণ্ঠে লজ্জা ঢেলে বলল, ওনার যে শাড়ি এত প্রিয়, আগে জানলে বছরের 12টা মাসই আমি শাড়ি পরে থাকতাম। তানহা ভ্রু কপালে তুলে ফেললো, টেনে টেনে বলল, বাপ্পা পারা যায় না, তোদের এই মাখো মাখো প্রেম দেখলে আমার মতো সিঙ্গেল মানুষের বুকে ব্যথা করে। পিউ জবাব দিল না, তার হরিণী দুই লোচন তখনও নিচে। ডান পায়ের বুড়ো আঙ্গুলটা ফ্লোর খোঁচাচ্ছে, দুপাশের গালের মাংস ফেপে উঠেছে ক্রমে, রক্ত লাল চোখা, নাকে বিন্দু বিন্দু ঘাম, ওপরের ঠোঁটটা চেপে বসেছে নিচের ঠোঁটে। চোখে মুখে স্পষ্ট কুণ্ঠা দেখে তানহা ভ্রু কোচকে বলল, একটা সামান্য পোস্ট দেখে এত লজ্জা পাচ্ছিস পিউ? তোকে দেখে মনে হচ্ছে এক হাত ঘোমটা দিয়ে বাসের ঘরে বসে আছিস, আর ধূসর ভাই দরজা আটকে এগিয়ে আসছেন ফষ্টি নষ্টি করার জন্য। পিউ হতভম্ব চোখে চাইলো, নাক মুখ কুচকে বলল, ছি, অশ্লীল মেয়ে। হ্যাঁ সত্যি বললেই দোষ। পিউ সোজা হয়ে দাঁড়ালো, হয়েছে, এত সত্যি বলতে হবে না, চল আপুকে হলুদ মাখিয়ে আসি। উল্টো পথ দিয়ে মারিয়াকে আসতে দেখে থমকে গেল সাদিফ। কেন যেন মনে হলো মারিয়া নয়, বিপদ সংকেতে সে লাল চিহ্নটা এগিয়ে আসছে তার দিকে। সতর্কতায় চটজলদি এপাশ ঘুরে হাঁটা ধরল সে, কিন্তু বিধিবাম মারিয়া দেখেই ডাক ছুড়ল। এই শুনুন। ছেলেটা থমকালো, চোখ বুজে জিভ কেটে দাঁড়িয়ে পড়ল, দেখে ফেলেছে রে। মারিয়া কাছে এসে দাঁড়াতেই হাসি হাসি মুখ করে ফিরে চাইলো। সেই দুই ভ্রু গুটিয়ে বলল, আমাকে দেখেই চলে যাচ্ছিলেন কেন? সাদিফ আকাশ থেকে পড়ার ভান করলো। কই, আমি তো দেখিনি আপনাকে, দেখেছিলাম না কি? মারিয়া সন্দেহী চোখে চাইলো। সাদিফ নিষ্পাপ মুখ করে বলল, সত্যি দেখিনি, ট্রান্সমি। তাও কপাল শিথিল হলো না তার। সাদিফ বলল, আজকাল পৃথিবী থেকে কি বিশ্বাস জিনিসটা উঠে গেল নাকি? কেউ সহজে বিশ্বাসই করে না দেখছি। এমন ভাবে চেয়ে আছেন মনে হচ্ছে আমি। আমির পর আর কথা খুঁজে না পেয়ে থেমে গেল। সে যে সত্যি মারিয়াকে দেখে পালাচ্ছিল এটা ওকে বুঝতে দেওয়া যাবে না, কিন্তু কেন পালাচ্ছিল? মেয়ে তো ভালো, দোষ ওর নিজের ভেতর। কে বলেছিল এই মেয়েকে এত সাজগোজ করতে? আর করেছেই বা, এত সুন্দর লাগতে হবে কেন? এতে যদি সে একটু মুগ্ধ চোখে তাকায়, অপরাধটা কার? অবশ্যই ছেলে যে তার। মেয়েদের দোষ তো দুনিয়ার কেউ ধরেই না, কিন্তু এতে পিউকে ঠকানো হবে, যা তার পক্ষে ইহকালে সম্ভব নয়।
তবে গলার দাপটে ভাবটা বেশিক্ষণ টিকলো না সাদিফের। ওই আমির পরে কথা ভুলে আমতামতা করলো। মারিয়া বুকের সাথে 2 হাত বেঁধে বলল, বিষয়টা তা নয়, আমার একটা প্রশ্ন ছিল, অনুমতি দিলে করতাম। জি জি নিশ্চয়ই। কাল আপনি নিজেই আমাকে তুমি করে বললেন, আমাকেও বলতে বলেছেন, যদিও আমার মুখে আসছিল না, এখনও আসছে না, কিন্তু আপনিই তো শুরু করেছিলেন। এমনকি কাল যতক্ষণ আমরা একসঙ্গে ছিলাম আপনি তুমি করেই ডেকেছেন আমাকে। তাহলে এই তুমিটা আবার আজকে আপনি হয়ে গেল কেন? সাদিফকে বিচলিত দেখালো না, বরং চমৎকার করে হাসলো। তকতকে শোধিত দন্তপাটির উন্মুক্ত হাস্যে মারিয়ার বক্ষপিঞ্জর দুলে ওঠে পুনরায়। সাদিফ বলল, আসলে কিছু সম্পর্ক আছে যেখানে শুধুমাত্র আপনি মানায়, বাকি সব খাপছাড়া, বেমানান। আমার কেন যেন মনে হচ্ছিল আপনাকে তুমি করে বলার চেয়ে আপনি করে বললে বেশি শ্রুতিমধুর লাগবে। তাই জন্য এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম না আমিই ঠিক, আপনিটাই বেশি ভালো। আমাদের সম্পর্কে এটাই সঠিক এবং সুন্দর। আর সম্বোধনেই বা কি আসে যায় বলুন ম্যালেরিয়া? বন্ধুত্বটা তো একই রকম আছে, তাই না? হ্যাঁ। মারিয়া দুদিকে ঠোঁট টেনে হাসলো, একরকম জোর করে ভেতর থেকে টেনে আসা হাসি। সাদিফের কণ্ঠে তুমিটা যে তার অমৃতের মতো লাগে, কি করে বোঝাবে? আপনি শুনলে হৃদয়ে ব্যথা লাগছে তার, মনে হচ্ছে আবার ঠেলে দিচ্ছে দূরে। কাল যতবার তুমি তুমি বলেছে হাওয়ায় হাওয়ায় ভাসছিল সে। ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেললো মারিয়া। কপাল খারাপ হলে যা হয়। মিহি কণ্ঠে সায় মিলিয়ে বলল, আচ্ছা, যেটা আপনার খুশি। সাদিফ হৃষ্টচিত্তে বলল, সে ঠিক জানতো মারিয়া প্রশ্নটা করবে, তৈরি ছিল একদম। ওর জন্যেই গড়গড় করে সাজানো গোছানো কথাগুলো বলতে পারলো। অদৃশ্য হস্তে নিজের পিঠ চাপড়ালো সাদিফ, বাব্বা দিল। ইউ আর জিনিয়াস সাদিফ, ভেরি গুড। তা এখানে লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? বাহবা দিল। সাদিফ অবাক হয়ে বলল, লুকিয়েছি কখন? এই যে এতক্ষণ দেখলাম কেমন কেমন করছিলেন, আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি। কিছু কি হয়েছে? সাদিফের চেহারা মসৃণ হলো তৎক্ষণাৎ। বুঝতে পারলো মারিয়া কি বলছে। মৈত্রীর নজর থেকে বাঁচার জন্য গা বাঁচিয়ে চলছিল সেটার কথাই হয়তো। ভীষণ লম্বা শ্বাস ফেললো সে। মুখমণ্ডলে দুঃখ ফুটিয়ে বলল, আসলে বিষয়টা আপনি কিভাবে নেবেন বুঝতে পারছি না, বলা উচিত হবে কিনা তাও জানি না। অ্যাম কোয়াইট কনফিউজড। মারিয়া মিষ্টি গলায় আশ্বস্ত করলো, এত দ্বিধাদ্বন্দ্ব বন্ধুত্বে থাকতে নেই, আপনি নির্দ্বিধায় বলুন। সে সত্যি ভরসা পেল। চেহারায় ফুটলো তার পরিষ্কার নির্ভেজাল চিহ্ন। প্রস্তুতি নিল সবটা বলে দেওয়ার। এরপর কণ্ঠ চেপে বলল, স্টেজের দিক বাম পাশে একটা মেয়েকে দেখেছেন, হলুদ ডালা শাড়ি পরে দাঁড়ানো? মারিয়া সাদিফের কাঁধের ওপর থেকে তাকায়, এক পলক দেখে জানায়, হ্যাঁ মৈত্রী। ও হ্যাঁ, আপনারা তো অপরিচিত, ভুলে গিয়েছিলাম। মারিয়া চিন্তিত কণ্ঠে বলল, কিছু হয়েছে? কি হয়নি তাই বলুন। মেয়েটা বর্ষার বিয়ে থেকে আমার পেছনে লেগেছে। ওখানে যা একটু সীমার মধ্যে ছিল, কিন্তু এখন একেবারেই লাগাম ছাড়িয়ে যাচ্ছি। যখনই দেখছি তাকিয়ে আছে, হাসছে, অকারণে লজ্জা পাচ্ছে, সেজে গুজে সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করছে কেমন লাগছে। ইটস ইরিটিং মি, নিতে পারি না এসব আমি। মেয়েরা এইরকম হয়। সাদিফ দম ফেললো, তার চোখ মুখে তিতির বিরক্তি ছাপ। মারিয়া বিস্মিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। কথাগুলো হজম হতে বিলম্ব হলো। ফের তাকালো মৈত্রীর পানে। হ্যাঁ, একটু পরপরই এদিকেই তাকাচ্ছে ও। ওই মুহূর্তে প্রচন্ড খারাপ লাগলো তার। বর্ষার বিয়ে, তারপর এই বাড়িতে এসে দুজনের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের ভাগ দেওয়া যায়? সাদিফ বলল, মেয়েরা এরকম হয়, আমি জানি না কি রকম। মেহমান দেখে কিছু বলতেও পারছি না। মারিয়া নিজেকে সামলানোর ক্ষমতা প্রবল তার অভিব্যক্তি চাপা দেওয়ার যোগ্যতা। ঠেলে ঠুলে হাসি বের করে বলল, আসলে এটা স্বাভাবিক। মৈত্রীর বয়সই বা কত? এই বয়সে মেয়েরা ফ্যান্টাসিতে ভুগবেই। চোখের সামনে হ্যান্ডসাম সুদর্শন ছেলে দেখলে একটু আধটু পিছনে লাগা দোষের কিছু নয়। সাদিফ ভ্রু বাঁকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমি সুদর্শন? হ্যাঁ, কোনো সন্দেহ? কিন্তু কয়েকদিন আগেই কে যেন আমাকে বলেছিল আমাকে দেখতে ব্রয়লার মুরগির মতো। আমার গায়ের রং ফ্লোরে চুন ঢেলে দিলে যেমন লাগে তেমন।
মারিয়া হেসে ফেলল, স্বীকারোক্তি দিল। ওটা মজা করেছিলাম। যাক, আপনার প্রশংসা পেয়ে ধন্য হলাম। কেমন গর্বে বুকটা ফুলে উঠছে। মারিয়া হাসলো আর চোখে আরেকবার মৈত্রীকে দেখলো। মেয়েটা এখনো চেয়ে। সাদেব নিষ্পৃহ স্বরে বলল, কিন্তু ওনার ফ্যান্টাসি দিয়ে আমার কাজ নেই ম্যালেরিয়া। আমি ওনাকে পছন্দ তো দূর, কিছুই করি না। এসব একতরফা। আমি যে বিরক্ত হচ্ছি ওনার বোঝা দরকার। তাহলে বরং ওকেই গিয়ে বলুন। সাদেব সচেতন চোখে তাকালো। কি বলবো? যেটা আপনার মনে আছে সেটাই। ওর এই ভালো লাগা আস্তে আস্তে বাড়বে। আপনি চুপ থাকলে আরও প্রখর হবে। তখন বিষয়টা সামলানো জটিল হতে পারে। আপনি বরং ওকে গুছিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিন। ম্যাচিওর মেয়ে, বুঝবে আশা করি। সাদেব একটু ভেবে বলল, সত্যিই বলবো? যদি আপনার মনে হয় বলা উচিত তবেই, আমার কথাই নয় অবশ্যই। আচ্ছা বেশ, আমি এমনিতেই নিতে পারছি না, বলি বরং। মারিয়া শুভ্র হাসলো। অল দ্য বেস্ট। সাদেব বুক ফুলিয়ে এগিয়ে গেল। তাকে নিজের দিকে আসতে দেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো মৈত্রী। এতক্ষণ কি তবে ওকে নিয়ে কথা বলছিল দুজনে? এদিকে মারিয়া পড়েছে চিন্তায়। মৈত্রী দেখতে সুন্দর, বাবা মাকে নিয়ে একটা সচ্ছল পরিবার ওর। সাদিফের যদি ওকে পছন্দ না হয় তবে সে তো কোন ছাড়। ওর তো বাবাও নেই, বাবার টাকাও নেই, আর না আছে মাথা গোজার মতো একটা দীর্ঘস্থায়ী ঠাঁই। এমন অবস্থা, যদি কাল বাসা ভাড়া দিতে না পারে তবে সেটাও থাকবে না। সাদিফের হাজারটার কারণ আছে তাকে প্রত্যাখ্যান করার। মারিয়ার বুক মুচড়ে উঠল ব্যথায়। পর মুহূর্তে ভাবলো প্রত্যাখ্যানের প্রসঙ্গ তো তখন আসবে যখন সে জানাবে ভালোবাসার কথা। সাদিফ কখনো জানবেই না ওর মনে কি আছে। ভালোবাসলে যে বলতে হবে তাকে পেতে হবে এমন তো নয়। ওর নিজের অনুভূতিগুলো না হয় বাকিটা জীবন ওর একান্ত নিজেরই থাকবে। এমনিতে বিয়ে, সংসার এসব তার জন্য নয়। তাহলে মাকে দেখার যে কেউ থাকবে না। মারিয়া সাদিফের থেকে চোখ ফিরিয়েও আরেকদিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভরে উঠল তা। গড়িয়ে পড়ার আগেই ব্যস্ত হাতে চোখ মুছে নিল। সবার জীবনে পূর্ণতা আসে না, কারো জীবন শূন্যতায় সুন্দর। সাদিফ মাঝপথে দাঁড়িয়ে পড়লো হঠাৎ। অচেরে বিবেক বুদ্ধি কেমন জাগ্রত হলো। মৈত্রীর প্রতি মায়া লাগলো। এই যে মেয়েটা তার বোনের বিয়েতে এসেছে, সেজেছে, আনন্দ করেছে, এখন এসব কথা বললে তো কষ্ট পাবে। তার চেয়ে বরং আজ থাক, বিয়ে মিটে গেলে আরামসে বলবে। মজা করছে যখন করুক। কাল থেকে যেমন দাঁত চেপে হজম করছিল আর একটা দিন না হয় করবে। মায়া মমতার কর্ণধার ছেলেটা এইসব ভেবে আর ওদিকে গেল না। ওখান থেকেই ফিরে বন্ধুদের দিকে চলে গেল। মৈত্রীর মুখটা কালো হয়ে এলো তাতে। ব্যাকুল চক্ষু দুটো নিভে গেছে হতাশায়। সাদেব নিশ্চয়ই কিছু বলতে চাইছিল, তাহলে চলে গেল কেন এইভাবে? এখন না শোনা অবধি শান্তি পাবে না যে। শান্তা এসে ফোন হাতে নিয়ে গেল পুষ্পর। সবার হলুদ মাখানোর মধ্যে ইকবাল ফোন করেছে। আনসেভ নাম্বারটা এখন সেভ হয়েছে। লুকোচুরি দিন শেষ কিনা। পুষ্পর চারপাশ ঘিরে তার গুরুজনদের উপস্থিতি। এর মধ্যে ফোন ধরে কথা বলবে কি করে? ইকবালটা তো আর ভদ্র সভ্য মানুষ নয়, নিদারুণ বেহায়া। যা সব ঠোঁটকাটা কথাবার্তা বলে, শুনলেই কান দিয়ে ধোয়া বের হয় তার। পুষ্প দোনামনা করে ধরল না, সাইলেন্ট বাটন চেপে রেখে দিল। ইকবাল থামল না, আবার ফোন করলো। পুষ্প ঠোঁট উল্টে রিসিভ করে কানে ঠেকাতেই বলল, কি লিপস্টিক পরিয়েছিলে মাই লাভ? এত মিষ্টি কেন? মনে হচ্ছিল চকলেট খেয়েছি। পুষ্প ঠোঁট আলাদা হয়ে গেল। বক্ষস্থল ধক করে ওঠে, ভূপৃষ্ঠে মিশে যায় কোণঠায়। জানতো এরকম কিছুই বলবে। সবার মধ্যে ধমকও দিতে পারল না। হাঁসফাঁস করে লাইন কেটে বন্ধ করে রাখলো। সুমনা বেগম পাশ থেকে বললেন, বর একটা পাইছিস? কি সাংঘাতিক বউ পাগল হবে ভাবছি। পুষ্প দুষ্টু হেসে বলল, আমার চাচ্চুর থেকেও বেশি। সুমনা হেসে ফেললেন, বললেন, এখনকার ছেলে পেলে না চাচাদের ছাড়িয়ে যাবে দেখিস। এই বউ পাগল বর নিয়ে বউদের একদিকে যেমন শান্তি, অন্যদিকে অশান্তিও আছে। কি রকম? এখন বলবো না, কাল বিয়ে হোক নিজেই বুঝবি। পুষ্পকে মন ভরে হলুদ লাগিয়েছে পিউ, তানহা দিয়েছে সঙ্গ। এরপর দুজন ছাদের পেছন দিকে যায়। যেখানটায় ফুলের টব বসানো সেখানে আঁচল বিছিয়ে বসে পড়ে তানহা। পিউ তার ফটোগ্রাফার। এর মধ্যেই এক ঝাঁক লোক সঙ্গে করে ছাদে পা রাখলো ধূসর। তার আগমনটাই অন্যরকম। অতগুলো ছেলে ছোকরাই নিমিষে জায়গা ভর্তি হয়ে ছাদের। একটারও পাঞ্জাবি ফাঁকা নেই।
চিবুক কলার সব আবিরে ভর্তি। সোহেলও আছে এর মধ্যে। ইকবালের গায়ে হলুদ থেকে ফিরেছে ওরা। ওটা বিকেলে আর পুষ্পটা হচ্ছে রাতে। একেবারে দুটো বিয়ে বাড়িতেই তারা নিমন্ত্রিত। ধূসরকে দেখে রুবায়দা বেগম বললেন, হ্যাঁ রে ধূসর, তুই কই ছিলি বলতো? সবাই কত খুঁজছিলাম জানিস। বোনের বিয়ে, একটু কাছাকাছি থাকবি না? সে উত্তর দেওয়ার আগে স্টেজ থেকে পুষ্প ডাক ছুড়ল, ভাইয়া ভাইয়া।